নির্বাচনের প্রচার প্রচারণা শেষে চলছে ভোটের প্রস্তুতি। কেন্দ্রে ব্যালট পৌঁছাবে কাল। রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা। ভোট নিয়ে শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি দল। অভিযোগ বিএনপির। একটি দলের দিকে হেলে পড়েছে ইসি ও প্রশাসন। পাল্টা অভিযোগ জামায়াতের। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ এলাকায়। বাস, ট্রেনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত থাকবে, জানালেন চিফ প্রসিকিউটর। বিচার কাজে প্রভাব পড়বে না বলে দাবি। স্বাগত আপনার রায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচনের প্রচার প্রচারণা শেষে এখন চলছে ভোটের প্রস্তুতি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হচ্ছে ব্যালট পেপার বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। সাবিত সারোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। টানা প্রচার প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে ব্যালট পেপার বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মজুত করা হয় নির্বাচনী সরঞ্জাম। পরে পাঠানো হয় আসনগুলোতে। নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে রয়েছে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কাজ করছেন 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 16টি সংসদীয় আসনের প্রত্যেকটি উপজেলা এবং থানা পর্যায়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো আগামীকাল অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল 10টা হতে বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার ব্যালট সহ পৌঁছানো হবে। ময়মনসিংহেও চলে ভোটের প্রস্তুতি পর্ব। নগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিলি বণ্টন হয় ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম। সড়কে চোখে পড়ে সেনাবাহিনীর টহল। জেলার 11টি আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকল বাহিনী তাদের আন্তরিকতার সহিত কাজ করতেছেন। আমরা আশা রাখতেছি যে আগামী 12 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতায় একেবারে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি। সিলেট বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি ও পানি অধ্যুষিত এলাকাগুলোতে প্রযুক্তিগত সহায়তায় নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে গেছে নির্বাচনী সরঞ্জাম। অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করে যাচ্ছি। অন্যদিকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারে করে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটির 4টি দুর্গম উপজেলার 20টি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ ভোট গ্রহণ সামগ্রী। ভোটের প্রস্তুতিতে কাজ করছেন নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে মহড়াসহ টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সুষ্ঠু ভোটের প্রস্তুতি পর্বে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবিত সারোয়ার, এখন। পোস্টাল ব্যালটের গণনা সময় সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই ফলাফল ঘোষণায় অতিরিক্ত বিলম্ব করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমদ। অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে হোটেলে 13শ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করলেও শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেন ইসি সচিব। অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য সচিব বলেন, 115টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে 21টি দেশের পর্যবেক্ষকরা এসেছেন। 12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসার ইতিমধ্যেই
সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কার্যত যতটুকু সময় দরকার, কেন ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সেই গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রধান ইভার্স ইজেবস। সকালে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের নিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের 200 জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করছেন। জাতিসংঘের নীতিমালা ও নিরপেক্ষতা বজায় রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করবেন। Also include recommendations regarding issues you just mentioned about social media, which is of course a great concern for many democracies, for all democracies I have to say in the world, about the level playing field. Issues like that are going to be mentioned in our final report. Security services, to the military, to the police, and so of course there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now. নির্বাচন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত হচ্ছে আনুষ্ঠানিক ফল ঘোষণার মঞ্চ। ইসির শেষ সময়ের প্রস্তুতির খবর নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন শেষ সময়ে এসে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? উজ্জ্বল, শেষ সময়ের প্রস্তুতি একেবারে গুছিয়ে এসেছে। বিকেল 4:30 নাগাদ যে ইসি রয়েছে, ইসি সানাউল্লাহ, তিনি কিন্তু মূলত সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং সেই সাথে ভোটের মাঠের যে প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের, সেটি নিয়ে মূলত ব্রিফিং করবেন সংবাদ মাধ্যমে। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি লক্ষ্য করেছি, প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং সেই সাথে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সহ ইসির যে কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে দাপ্তরিক যে কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে আনছেন। এবং একই সাথে যেহেতু আপনি আরেকটি বিষয় বলছিলেন ফলাফল ঘোষণার মঞ্চ, সেটিও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন যে কাজটি করছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা সমন্বয় করছে। যেহেতু আইন শৃঙ্খলা ঘিরে ব্যাপক একটি প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের এবং ভোটের মাঠে বলা চলে প্রায় 9 লাখের বেশি আইন শৃঙ্খলা, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন ইতিমধ্যে নেমে গিয়েছে, তাদের কার্যক্রমগুলো শুরু করে দিয়েছে। তবে এটির পরেও যে প্রশ্নটি থেকে যায় যে বিভিন্ন জায়গায় সংঘাত, সহিংসতা, বিশ্লেষকরাও যেটি বলছেন যে সংঘাত সহিংসতার মাত্রা ভোটের দিন বাড়তে পারে, সেটিকে মূলত নির্বাচন কমিশন ব্যাপকভাবে তারা প্রস্তুতি সেরে নিয়েছেন। এবং সেই সাথে আরও একটি বিষয় যেমনটি জানাতে চাই যে নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় সেল রয়েছে, সমন্বয় সেল, যেটি মূলত আইন শৃঙ্খলার যে সমন্বয়গুলো করছে তারা। এবং একই সাথে আমরা আরও একটি বিষয় যেমনটি দর্শকরাও জানতে চাই যে ভোট গণনার সময় কতক্ষণ লাগতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে বিষয়টি বারে বারে বলা হচ্ছে যে 20 থেকে 22 ঘন্টার মতো সময় লাগতে পারে, তথা ভোট শেষ হওয়ার, যেহেতু বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ ভোট শেষ হবে, সেই সময় থেকে পরবর্তী 20 থেকে 22 ঘন্টার মধ্যে তারা ফলাফল দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন। আমরা এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি, পরবর্তীতে ব্রিফিংয়ের মধ্য দিয়ে আপনাকে আরও বিস্তারিত জানাবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যে কোনো বারের তুলনায় এবার সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর। নির্বাচন ঘিরে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেশিরভাগ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে, আর জেলায় জেলায় নজরদারির জন্য থাকবে ড্রোন। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দে আর
থ্রেডটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। শেরপুরের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব ও বিজিবি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ জানাবেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? উজ্জ্বল, শুরুতে জানিয়ে রাখি, গত 4 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনে যিনি জামাত মনোনীত প্রার্থী ছিলেন রেজাউল করিম, তার মৃত্যুর কারণে কিন্তু সেই যে আসনটি সেটি কিন্তু নির্বাচন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং ইলেকশন কমিশন। মূলত শেরপুরে 3টি আসন থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে একটি আসন বাতিল করার কারণে মূলত শেরপুর 1 এবং শেরপুর 2 আসনে নির্বাচন একদম শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত রয়েছে নির্বাচনী যারা কার্যক্রম পরিচালনা করছেন তারা। তো আমরা দেখেছি যে এখন পর্যন্ত শেরপুরে যে নির্বাচনী যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রত্যেকটি মোড় এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু টহল দিচ্ছেন। বিশেষ করে জেলা পুলিশের সাথে আমার কথা হয়েছে। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে মূলত শেরপুর 1 এবং শেরপুর 2 আসনে মূলত প্রায় 5,500 রক্ষাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু তারা মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে সেখানে দায়িত্ব পালন করছেন র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি। তো জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক আনসার বাহিনী, রক্ষাকারী বাহিনী কিন্তু তারাও কিন্তু এই বিভিন্ন কেন্দ্রে তারা মোতায়েন রয়েছেন। তবে আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবেন এবং এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু শেরপুরে ঘটেনি। তবে ভোটাররা বলছেন যে শেষ পর্যন্ত যেন এই পরিস্থিতি অব্যাহত থাকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ সচেষ্ট রয়েছেন যেন কোনো প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী অবনতি না ঘটে। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টল, এটা আমার কাছে সর্বশেষ ছিল। যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসবে বলেও আশা করেন তিনি। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। অনেকদিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। ফলাফল যাই হোক, নির্বাচন সুষ্ঠু হলে মেনে নেবে বিএনপি। সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলটির পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি। অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি রাজনৈতিক দল। আমরা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের উপর আস্থা রাখতে চাই, জনগণের মতন করি যে আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে ইনশাল্লাহ নির্বাচনে সহিংসতা পেরিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। গণ অভ্যুত্থানের কিন্তু অন্যতম আকাঙ্ক্ষা ছিল সেটি, সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যেগুলো ফলাফল আমরা মেনে দিব, কেন মানবো না। নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। এদিকে নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানোর পরও তিনি আরও বলেন, জাতি কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না। হুঁশিয়ারি করেন, এছাড়াও দেশের বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারকে উদ্বেগজনক জানিয়ে প্রশাসনকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের এই নেতা। এর আগে সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 16 প্রতিনিধি সদস্যর দল এ সময় দেশের বিভিন্ন স্থানে জামায়াতের এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে বলে প্রতিনিধি দলকে জানান জামায়াতের আমির। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে, আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে আমাদের মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও
একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। টানা ছুটিতে নির্বাচনের আগে বাড়ি ফিরছেন নগরবাসী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। শুরুতেই যাচ্ছি পুলকের কাছে। পুলক, জানাবেন মহাখালীর পরিস্থিতি কেমন আর ঘরমুখ মানুষরা কি বলছেন? উজ্জ্বল, ধন্যবাদ। জাতীয় নির্বাচনের মাঝে আর সময় আছে হাতে মাত্র একদিন, এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে ভোটাররা যারা রয়েছেন, যারা ভোট দেওয়ার জন্য ঢাকার বাইরে ছুটছেন, তারা কিন্তু সকাল থেকেই ঢাকার যে বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো রয়েছে, গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাস স্ট্যান্ড, সেগুলো কিন্তু ভিড় করছেন। আমি এখন বর্তমানে রাজধানীর যে মহাখালী বাস স্ট্যান্ড রয়েছে, ঢাকার প্রাণ কেন্দ্রের মধ্যে যে বাস স্ট্যান্ডটি, সেটিতে রয়েছে। এখানে যদি একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে যে এখন কিন্তু লাইন, টিকিটের জন্য লাইন যেটি রয়েছে সেখানে কিন্তু যাত্রীরা ভিড় করছেন, এবং এইখানে মূলত একটি অভিযোগ আসছে যে যাত্রীরা বলছেন যে এই যে সচরাচর যে ভাড়াটি নেওয়া হয়, যে টিকিটের নির্ধারিত মূল্য, সেটি থেকে 200 থেকে 300 এমনকি 500 টাকা বেশিও কিন্তু টিকিটের মূল্য জন্য তাদের কাছে চাওয়া হচ্ছে। এর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে বাসের পর্যাপ্ত বা গণপরিবহন ছিল, কিন্তু এখন বর্তমানে যত দিন গড়াচ্ছে তত বেশি বাসগুলো যেহেতু ঢাকা থেকে ছেড়ে চলে যাচ্ছে, এবং যতটুকু আমরা শুনেছি মহাসড়কেও কিছুটা চাপ রয়েছে, যার ফলে বাসগুলো বা গণপরিবহনগুলো কিন্তু ফিরতে একটু দেরি হচ্ছে, যার ফলে এখন যে বর্তমানে যাত্রীরা ঢাকা ছাড়তে চাচ্ছেন তাদের কিন্তু বিড়ম্বনায় পেতে হচ্ছে, তারা কিন্তু গাড়ি পাচ্ছেন না। এবং যারা এখানে যা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু মাইকে ঘোষণা করছেন, যারা হচ্ছে টিকিট বিক্রি করছেন তাদেরকে বলছেন যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়। এর পাশাপাশি যাত্রীদেরকে আশ্বস্ত করছেন যে তারা যদি টিকিট কিনে থাকেন তাহলে অবশ্যই তারা গণপরিবহন বা বাস পাবেন। তো এই ছিল মোটামুটি মহাখালী থেকে আমার কাছে যারা ভোটাররা ঢাকার বাইরে যাচ্ছে সেই বিষয়ে সর্বশেষ। এবার জানবো সায়দাবাদের চিত্র। হাসান আল মাহমুদ যুক্ত আছেন। হাসান, জানাবেন মহাখালীতেও বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে, সায়দাবাদের চিত্র কেমন? ঘরমুখ মানুষেরা কি বলছেন? উজ্জ্বল, আমরা মহাখালী বাস টার্মিনাল থেকে এখানে এসেছি যা সায়দাবাদে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘরমুখ মানুষের ভিড় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু সকাল থেকে আসলে গণপরিবহন যেটি সেটির কিন্তু ব্যাপক সংকট বলে অভিযোগ করছেন যারা ঘরমুখ যাত্রী। তারা বলছেন যে এই আজকে যেহেতু আগামীকাল একদিন মাত্র বাকি রয়েছে, ফলে আজকের মধ্যে কিন্তু ঘরমুখ যে মানুষ আর তারা কিন্তু ঢাকা ছাড়ছেন, ফলে প্রচুর পরিমাণে কিন্তু যানবাহনের সংকট দেখা দিয়েছে, এবং এই কারণে বিভিন্ন জায়গায় যে বাসের মালিকরা রয়েছে, শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন কিন্তু অভিযোগ করছে। তবে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে ভিড় করছে, তবে সেই মানুষের তুলনায় কিন্তু কোনো রকম যে যথেষ্ট পরিমাণে যাত্রীর জন্য যে যানবাহন সেটি কিন্তু নেই। একই সাথে প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের সহযোগিতা হচ্ছে না বলে এখানকার যাত্রী সাধারণ যারা রয়েছে তারা অভিযোগ করছে। বিশেষ করে এখানকার সমস্ত প্রশাসনই আসলে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে এখানে এই যাত্রীদের জন্য আসলে যে নজর দেয় সেটি কিন্তু দিতে পারছে না বলে অভিযোগ করছে। এবং যেহেতু এখানকার কুমিল্লা, লাকসাম সহ চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ আসলে এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যায়, ফলে সেখানকার কিন্তু অন্তত 20-22টি জেলার মানুষের এই যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে ঢাকা ছাড়ছে, ফলে তাদের যে রেগুলার যানবাহন থাকার কথা সেটি কিন্তু রয়েছে, তবে বাড়তি যানবাহন না থাকা কিন্তু এই সাধারণ যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু সেই সুযোগটি সদ্ব্যবহার করছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে এখানকার যাত্রীরা অভিযোগ করছেন, এবং এই তাদের ভোগান্তি দূরীকরণের জন্য তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। উজ্জ্বল, বাস যাত্রার পাশাপাশি ভোটাররা রেল স্টেশনেও ভিড় করছেন এবং ভোট দিতে উৎসাহ উদ্দীপনা নিয়ে যাচ্ছেন নিজ নিজ এলাকায়। এই বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন? দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার। কমলাপুর রেল স্টেশনে রয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদের কাছ থেকে জানবো রেলে ঘরে ফেরা মানুষের খবর। ফরহাদ, রেল স্টেশনে ভিড় কেমন এবং সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা?
একদম সময় মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা দেখছি যে কোনো ট্রেন এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং আমরা যে চিত্রটি দেখেছি যে এখন পর্যন্ত অন্তত 20টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে এবং 12টি কমিউটার এবং মেইল ট্রেন ইতিমধ্যে ছেড়ে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা যে চিত্রটি কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখছি যে এই ধরনের চিত্র আমরা সাধারণত ঈদের সময় দেখে থাকি, কিন্তু আমরা এই চিত্রটি এবার দেখছি ঠিক ভোটের 2 দিন আগে, অর্থাৎ যেখানে সরকার 4 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেই ছুটিতে সাধারণ মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বাড়িতে ফিরছেন। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, দীর্ঘ 1.5 দশক তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং আজকে তারা বাড়ি ফিরছে ভোট দেওয়ার জন্য। শুধু আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ 1.5 দশক তারা যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আজ তারা বাড়িতে ফিরছেন। আমরা দেখছি যে ট্রেনের ভেতরে থেকে শুরু করে ট্রেনের যে সিটগুলো রয়েছে, আসনগুলো রয়েছে, সেগুলো যেমন ভর্তি হয়ে গিয়েছে, ভিতরে যে করিডোর রয়েছে সেগুলো ভর্তি হয়ে গিয়েছে। সেগুলো ছাড়িয়ে আমরা দেখছি যে ট্রেনের উপরে একেবারে ছাদেও কিন্তু মানুষের একদম উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ, সব বয়সী মানুষকে কিন্তু আমরা দেখছি একেবারে উপচে পড়া ভিড়। আমরা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন ট্রেনে আসলে দেখছি এবং যে চিত্রটি আমরা একটু যদি বলি যে মূলত 25% টিকিট তারা বিক্রি করছেন, স্ট্যান্ডিং টিকিট। এর বাইরেও কিন্তু আমরা দেখছি তারা অনেকেই টিকিট ছাড়াও কিন্তু একেবারে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ভিড় করছেন, তারা বাড়ি ফিরছেন এবং সারা দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং বলতে গেলে এটি আসলে ঈদের মতোই একটি ট্রেন যাত্রা আমরা বা ভোট যাত্রা আমরা কিন্তু দেখছি এবং এর মধ্য দিয়ে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটিতে সাধারণ মানুষ গণভোট এবং একই সঙ্গে তাদের পছন্দের প্রার্থী ও প্রতীককে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সেটির জন্যই কিন্তু মানুষ আজকে এভাবে করে বাড়ি ফিরছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। কমলাপুর থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া চলছে সিলেটের জুলাই স্টেডিয়ামে। সেখানে রয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। বিস্তারিত জানবো শুভর কাছ থেকে। শুভ, জানাবেন মহড়ায় কি কি বিষয় তুলে ধরা হচ্ছে? উজ্জ্বল, দেখুন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কিন্তু মাঝখানে একটি দিন রয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সদা তৎপর রয়েছেন এবং তাদের কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিশাল একটি বহর ছিল এই জেলা স্টেডিয়াম থেকে বেরিয়েছে এবং তারা কিন্তু প্রতিটি থানাতে তারা পরিদর্শন করবেন এবং তাদের ভিতরে কিন্তু মহড়া কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে খুব সুসজ্জিতভাবে প্রত্যেকটি দল কিন্তু একদম সেনাবাহিনী থেকে শুরু করে যদি আমি বলি র্যাব এবং পুলিশ এর কথা, প্রত্যেকে কিন্তু ছিলেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন থানার উদ্দেশ্যে তারা যাচ্ছেন এবং তাদের মহড়া কার্যক্রম। এর আগে যদি আমি সকালের কথা বলি, সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা ইতোমধ্যেই নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। আমি একটু সিলেট 6টি আসন যে রয়েছে সেই 6টি আসনের চিত্র আপনার সামনে তুলে ধরতে চাই। সিলেটের এই 6টি আসনে মোট কিন্তু 1016টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র সদরে এবং নগরীতে কিন্তু 294টি কেন্দ্র রয়েছে এবং এখানে 95টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাপারে কিন্তু আমরা যদি বলতে চাই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিন্তু বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু জারি করেছেন এবং আজকেও র্যাবের কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে এখানকার যারা সংখ্যালঘু ভোটার রয়েছে অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভোটারদের বিশেষ নিরাপত্তা তারা ব্যবস্থা করবেন যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন তারা না পোহান। আর যদি আমি বলি পাহাড়ি এবং আদিবাসী সম্প্রদায় রয়েছেন তাদেরকে তাদের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য কিন্তু বিশেষ সেল তারা গঠন করেছেন এবং আমরা জেলা প্রশাসকের কাছে কথা বলেছি, তিনিও বলছেন যে আসলে একটা হটলাইন নাম্বার থাকবে, ভোটের ব্যাপারে যে কোনো পরিস্থিতি উদ্ভূত যদি পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তারা সরাসরি তাদের যে তত্ত্বাবধান কার্যক্রম তারা পরিচালিত করবেন। এই ছিল আসলে সিলেটের নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সন্দীপন শুভ জানাচ্ছিলেন সিলেট থেকে নির্বাচন প্রস্তুতির খবর।
নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত থাকবে। বিচার কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর পর সাংবাদিকদের কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা বারবারই বলেছি যে ক্ষমতার পরিবর্তন বা নির্বাচিত সরকার আসা, নতুন সরকার আসার সাথে এই বিচারের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত সরকার আসলেও এই আদালতের এই বিচার চলমান থাকবে। এই মাটিতে যে অপরাধ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, যে মানুষগুলো তাদের স্বজন হারিয়েছে, যারা গুম হয়েছেন, যারা কখনো ফিরে আসেননি, তাদের প্রতি ন্যায় বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান 13তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক 2025 প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতি কমার সূচকে 1 পয়েন্ট উন্নতি হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2025 সালের সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ উঠে এসেছে 13তম স্থানে। 182টি দেশের মধ্যে 100 নম্বরের মানদণ্ডে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে 24, যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেকটাই নিচে। গত বছরের তুলনায় স্কোরে 1 পয়েন্ট অগ্রগতি হলেও অবস্থানের দিক থেকে বাংলাদেশ এক ধাপ অবনমন ঘটেছে। এর আগে 2024 সালে এ তালিকায় দেশের অবস্থান ছিল 14তম। সব প্রকাশিত হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2025 প্রকাশ করেছে টিআইবি। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন। বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ আমরা যদি মনে করছি যে অসম্ভব হয়ে পড়ছে বা নিয়ন্ত্রণ হারাচ্ছি এবং অতীব মানে ঝুঁকিপূর্ণ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমরা পরিচিত হচ্ছি। এ সময় দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার কোনোদিন কোনো অবস্থান গ্রহণ করেন না, অন্তত পক্ষে প্রকাশ্যে বলেন নাই, যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে বিচার হতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে। যে অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বচ্ছতা চর্চাটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান নিয়ে নির্বাচনে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2025 সালের দুর্নীতির ধারণা সূচকে 89 স্কোর পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। 88 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড আর 84 স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। তার পিছনে কারণ ছিল যে ধরনের শাহাদাত আফরো, এখন, ঢাকা। আর এই ছিল আপনার রায় এই ঘন্টার আয়োজন। পরবর্তী আয়োজন নিয়ে ফিরবেন শরীফ রওশন।